প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভারতের জন্য প্রস্তাবিত ইকোনমিক জোন প্রকল্প বাতিল করল সরকার। এনসিপি ও 4 বাম দল ছাড়াই 25 রাজনৈতিক দল সই করলেন জুলাই সনদে। ট্রাম্প পুতিনের ফোনালাপ, টমাহক ক্ষেপণাস্ত্র ইস্যুতে পুতিনের কড়া হুঁশিয়ারি। অন্যদিকে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে ট্রাম্প পুতিনের পরবর্তী বৈঠক। বাংলাদেশ চীন বাণিজ্যে করাচি বন্দর ব্যবহারে পাকিস্তানের প্রস্তাব। অন্যদিকে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক, চুক্তি সই। বঙ্গোপসাগরে পূর্ণ ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে, বললেন প্রধান উপদেষ্টা। ভারতে 3 বাংলাদেশকে পিটিয়ে হত্যা, ঢাকার উদ্বেগ প্রকাশ। চোরাচালানকারী বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর লাশ দেখতে এসে সেনাদের গুলিতে নিহত 4। এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানে পাশের হার 98%। গ্রিসে 13 ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত আইন পাশে তীব্র বিরোধিতা, দেশ জুড়ে ধর্মঘট। মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বাংলাদেশ সরকার বহু বছর ধরে কোনো অগ্রগতি না হওয়ায় চট্টগ্রামের মিরসরাই ও বাগেরহাটের মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল করেছে। বিডা ও বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, ভারতীয় ইকোনমিক জোনকে G2G কাঠামো থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পটি ধারণাগত পর্যায়ে ছিল, জমি চিহ্নিত করা হলেও কোনো ঠিকাদারের সঙ্গে চুক্তি হয়নি। মিরসরাই প্রকল্পের মেয়াদ জুনে শেষ হয়েছে এবং এলওসি তহবিলও বাতিল হয়েছে। জমির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ একাধিকবার ভারতকে চিঠি দিলেও সাড়া না পাওয়ায় প্রকল্পটি কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের নেতা অংশ নিলেও যাননি জাতীয় নাগরিক পার্টি ও বামধারার 4টি দল সিপিবি, বাসদ, মার্ক্সবাদী ও বাংলাদেশ জাসদ। শুক্রবার বিকেল 4টা 37 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর কিছু আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আসেন। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, তাদের কেউ অনুষ্ঠানে যাননি এবং না যাওয়ার কারণ আগেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক সহ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বৃহস্পতিবার প্রায় 2.5 ঘণ্টার ফোনালাপে তিনি এ সতর্ক বার্তা দেন। আলোচনায় ইউক্রেন যুদ্ধ, শান্তি, উদ্বেগ ও ভবিষ্যৎ বৈঠক নিয়ে আলোচনা হয়। পরে পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, পুতিন স্পষ্ট করেন, টমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধের বাস্তবতা বদলাবে না, বরং দ্বিপাক্ষিক সম্পর্ক ও শান্তি সম্ভাবনায় বড় ধাক্কা দেবে। ট্রাম্প জানান, তিনি ও পুতিন বুদাপেস্টে বৈঠকে বসবেন, যা আগামী 2 সপ্তাহের মধ্যে হতে পারে। আল জাজিরা জানায়, এই ফোনালাপের পরদিন জেলেনস্কি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়ে অনুরোধ জানাতে পারেন। চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ মনে করছে, করাচি পোর্ট ট্রাস্ট পরিচালিত এই বন্দর ব্যবহার করলে বিকল্প সমুদ্র রুট তৈরি হবে ও আঞ্চলিক সংযোগ জোরদার হবে। প্রস্তাবটি 27 অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠকে আলোচনায় আসবে। কমিশনের শেষ বৈঠক হয়েছিল 2005 সালে। অন্যদিকে বাংলাদেশ থেকে দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে ইরাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক যৌথ কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বলা হয়েছে, কর্মীরা ইরাকে যাওয়ার আগেই কর্মসংস্থান চুক্তি সম্পন্ন করবে।
মাতারবাড়ি, কক্সবাজার ও মহেশখালীকে একযোগে উন্নত করলে এলাকার নতুন সিঙ্গাপুরে পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যেমন ঐকমত্যের ভিত্তিতে সনদ করা হয়েছে, তেমনি নির্বাচন নিয়েও নেতারা বসে একটি সনদ করুন। যেমন তেমন নির্বাচন করলে পুরনো জায়গায় ফিরে যেতে হবে, এতে সবকিছু করার কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, এই যে ঐক্যের সুর আজ বাজানো হলো, তা নিয়েই যেন আমরা নির্বাচনের দিকে যাই। ফেব্রুয়ারি নির্বাচন যেন উৎসব মুখর ও ঐতিহাসিক হয় এবং এই ঐক্য বজায় থাকে। ভারতের ত্রিপুরায় 15 অক্টোবর 3 বাংলাদেশি নাগরিক গণপিটুনিতে নিহত হন। এ ঘটনায় বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিজ্ঞপ্তিতে বলে, এটি মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন, যা মেনে নেওয়া যায় না। ঘটনার পর 17 অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাল্টা প্রতিক্রিয়ায় নিহতদের গরু চোরাকারবারির দাবি করে বলেন, তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিদ্যাবিল গ্রামে গরু চুরির চেষ্টা করে এবং গ্রামবাসীদের লোহার রড ও ছুরি দিয়ে আক্রমণ করে একজনকে হত্যা করে। পরে গ্রামবাসীরা প্রতিরোধ করলে তারা নিহত হয়। কেনিয়ার রাজধানী নাইরোবির একটি স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মরদেহ দেখতে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন। বুধবার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে ওডিঙ্গা মারা যান। তিনি 5 বার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং একসময় ছিলেন রাজনৈতিক বন্দী। বৃহস্পতিবার হাজারো সমর্থক রাস্তায় নেমে এসে স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে সেনারা আকাশে গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবে পুলিশ তাজা গুলি নাকি রাবার বুলেট ব্যবহার করেছে তা এখনও নিশ্চিত নয়। এক পুলিশ কর্মকর্তা জানান, অন্তত 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা যান। স্থানীয় টিভি কেটিএন নিউজ ও সিটিজেন টিভি এই তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবছর অসাধারণ সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে আইএসপিআর। গড় পাশের হার 98.05% এবং জিপিএ 5 পাওয়ার হার 36.47%। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী পরিচালিত 37টি বাংলা মাধ্যম, 12টি ইংরেজি মাধ্যম ও 12টি ক্যাডেট কলেজ থেকে মোট 61টি প্রতিষ্ঠান থেকে 18,716 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 6,826 জন জিপিএ 5 পেয়েছে। এই সাফল্যের পেছনে রয়েছে ক্যান্টনমেন্ট স্কুল কলেজগুলোর শৃঙ্খলাপূর্ণ শিক্ষা বান্ধব পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, শিক্ষার্থীদের অধ্যবসায়, সেনা সদরের দিক নির্দেশনা, কার্যকর নেতৃত্ব এবং অভিভাবকদের সহযোগিতা। তীব্র বিরোধিতা ও দেশ জুড়ে ধর্মঘটের মধ্যে গ্রিসের পার্লামেন্ট 13 ঘণ্টা কর্মদিবস চালুর বিতর্কিত শ্রম আইন পাশ করেছে। সরকার বলছে, এই আইন শ্রমবাজারকে আধুনিক করবে। তবে বিরোধী দল সিরিজাকে অমানবিক বলে নিন্দা করেছে। নতুন আইনে 40 ঘণ্টার সাপ্তাহিক কর্মঘণ্টা অপরিবর্তিত থাকলেও বছরের সর্বোচ্চ 150 ঘণ্টা অতিরিক্ত কাজের সীমা নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত কর্মদিবস শুধুমাত্র বেসরকারি খাতে ঐচ্ছিকভাবে বছরের সর্বোচ্চ 37 দিন পর্যন্ত কার্যকর হবে। 16 অক্টোবরের ভোটে মধ্য ডানপন্থী নিউ ডেমোক্রেসি দলের এমপিরা পক্ষে ভোট দেন, মধ্য বামপন্থী পাশক দল বিপক্ষে এবং সিরিজা ভোটদানে বিরত থাকে। শ্রমিক ইউনিয়নগুলোর ডাকে চলতি মাসে 2 বার ধর্মঘটে দেশজুড়ে গণপরিবহন ও সরকারি সেবা অচল হয়ে পড়ে। বিজেপি শাসিত গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সব মন্ত্রী হঠাৎ পদত্যাগ করেছেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণও করেছেন। এ ঘটনায় ভারতের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হঠাৎ পদত্যাগের পেছনে নেপালের মতো শীর্ষ নেতার উপর আস্থা হারানোর ইঙ্গিত আছে কিনা তা নিয়ে চলছে আলোচনা। সরকারি সূত্রে জানা গেছে, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে নতুন মন্ত্রিসভা গঠনের দাবি জানাবেন। এটি রাজ্যের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত আসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.